স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। 2009 থেকে 21 তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার পার করছে এক যুগ। দীর্ঘ এই সময়ে বাংলাদেশের অর্থনীতির সূচক ঊর্ধ্বমুখী হয়েছে, অবকাঠামো খাতে দৃশ্যমান হয়েছে অভাবনীয় উন্নয়ন, কমে এসেছে দারিদ্র্য, বেড়েছে কৃষি উৎপাদন। শাহ আলী জয়ের রিপোর্ট। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 2009 সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পার করছে টানা তৃতীয় মেয়াদ। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে সরকার। এক যুগে অর্থনীতিতে সবচেয়ে বড় সাফল্য মধ্যম আয়ের তালিকায় নিজেদের স্থান করে নেয়া। এই সাফল্যের উপর ভর করে সরকারের লক্ষ্য 2041 সালে উন্নত দেশের কাতারে নিজেদের নাম লেখানো। যে পরিমাণ প্রবৃদ্ধি ঘটেছে এই পুরো 50 বছরে, তার 73% ঘটেছে এই গত 12 বছরে। 3 গুণেরও বেশি বেড়েছে আমাদের রেমিটেন্স, রিজার্ভ বেড়েছে প্রায় 6 গুণেরও বেশি। মূল্যস্ফীতি স্থিতিশীল ছিল, 5-6 মধ্যেই রয়ে গেছে। মাথাপিছু আয় বেড়েছে অনেক গুণ। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত হয়েছে তৃণমূলের প্রান্তিক জনগণ। বিদ্যুৎ সেবার আওতায় প্রায় 100% মানুষ। অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় বিজ্ঞাপন পদ্মা সেতু। দ্রুত গতিতে এগিয়ে চলেছে কর্ণফুলী টানেল, মেট্রো রেলের মতো অন্তত 10টি মেগা প্রকল্প। একমাত্র পদ্মা থেকে আমরা 1% জিডিপি যোগ করব। অন্যান্য প্রকল্প থেকেও যদি এরকম ভাবে আমরা জিডিপি যুক্ত করি, তাহলে কল্পনা করুন যে আগামী 2 বছরের মাথায় বাংলাদেশের প্রবৃদ্ধির হার কি হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নির্ধারণের পাশাপাশি ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তি হয়েছে কোনো ধরনের বিবাদ ছাড়াই। ফলে খুলে গিয়েছে সমুদ্র অর্থনীতির দুয়ার। তবে বৈশ্বিক মহামারী করোনার ধাক্কায় অন্যান্য দেশের মতো কিছুটা বেসামাল হয় বাংলাদেশের অর্থনীতিও। সরকার বলছে, এই সংকট কাটিয়ে ওঠার সামর্থ্য আছে বাংলাদেশের। যেখানে অন্যরা নেগেটিভ মাইনাস প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, সেখানে আমরা পজিটিভ, এবং এই বছর 6 মাস পার হয়ে গেছে, যা রিপোর্ট পাচ্ছি আমাদের পজিটিভ ট্রেন্ডটা আর বেটার হচ্ছে। যেমন রপ্তানি অলরেডি ঘুরে দাঁড়িয়ে গেছে। এক যুগ সময়ে রাজনীতির মাঠে চড়াই উতরাই থাকলেও ফসলের মাঠে হার মানেনি বাংলার কৃষক। খাদ্য উদ্বৃত্ত বাংলাদেশের নাম ধান, মাছ, সবজি উৎপাদনকারী দেশগুলোর তালিকার শীর্ষ কাতারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। টানা ক্ষমতার এক যুগে পা রাখছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষকদের মতে এই দীর্ঘ সময়ে সরকারের বড় সফলতা মেগা প্রকল্পগুলোর দৃশ্যমান বাস্তবায়ন। সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে এগিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মন জয়ে বড় ভূমিকা রেখেছে এসব প্রকল্প। এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো সাহসী সিদ্ধান্ত তাক লাগিয়েছে বিশ্বকেও। লাকমিনা জাসমিন সোমার রিপোর্ট। নানা প্রতিকূলতা পেরিয়ে দিগন্তের উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মা সেতু। 42টি খুঁটির উপর 6.15 কিলোমিটারের এই সেতু কেবলই একটি সেতু না, বাংলাদেশের মাথা নত না করার প্রতীক। চলতি বছর খুলে দেওয়া হয়েছে ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যে কারণে এখন রাজধানী থেকে তুলনামূলক কাছে মাওয়া, আর নদী পার হলেই দক্ষিণাঞ্চলের জনপদ। করোনার ছবলে কিছুটা থমকে গেলেও থেমে নেই রাজধানীর 3 মেগা প্রকল্প, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজেকশন বিআরটি। যানজটে নাকাল ব্যস্ত রাজধানীতে স্বস্তি ফেরাবে সরকারের এই প্রকল্পগুলো। পাল্টে যাবে ঢাকার পুরো দৃশ্যপট। আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা 2023 জুনে শেষ হওয়ার কথা, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। রাজধানীতে আরেক মহাকর্মযজ্ঞের নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। করোনাকালেও থেমে থাকেনি 21,000 কোটি টাকার এই মেগা প্রকল্প, যা শেষ হলে বছরে 2 কোটি যাত্রী চলাচল করতে পারবেন বিশ্বের নানা প্রান্তে। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের। 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। মহামারীতে ধীরে হলেও বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। 2022 সালে প্রকল্প শেষের টার্গেট নিয়ে এগোচ্ছে কাজ। নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আওয়ামী লীগের নেতৃত্বে টানা সরকার গঠনের বড় সুফল মেগা প্রকল্পগুলো, বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা চালু হবার সাথে সাথে সেখানে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে, এফডিআই যাবে। একইভাবে পায়রা বন্দর যদি শেষ করতে পারি তাহলে পদ্মা ব্রিজের আমরা সুযোগটা নিতে পারবো। আজকে পদ্মা ব্রিজ ছোট মাঝারি ক্ষেত্রের শিল্পে বিপ্লব ঘটাবে। নেতৃত্ব না থাকলে কোনো দেশে কোনোদিন কোনো উন্নয়ন হয় না। ওই সময় ছিল বঙ্গবন্ধু, এখন অর্থনৈতিক মুক্তির যে যুদ্ধ আমাদের শুরু হয়েছে সেই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ। দেশের মানুষের মাথাপিছু আয় এবং জীবনমান উন্নয়নের পাশাপাশি বিশ্বের বুকে উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন করোনার ধাক্কা সামলে মেগা প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গেল 2 বছরের কক্সবাজারকে ঘিরে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প সহ 77টি উন্নয়ন প্রকল্প। এগুলো বাস্তবায়িত হলে পাল্টে যাবে কক্সবাজারের চেহারা। একই সঙ্গে জাতীয় অর্থনীতির বড় একটি অংশের যোগান আসবে এখান থেকেই, এমন মত বিশ্লেষকদের। এরই মধ্যে উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হস্তান্তর শুরু হয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়া টাকা পেয়ে খুশি জমি মালিকরাও। কক্সবাজার থেকে আইয়ুবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারকে একটি উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গেল 2 বছরে এখানে নেওয়া হয়েছে 25টি মেগা প্রকল্প সহ 77টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পে 3 লক্ষ কোটি টাকার অধিক বিনিয়োগ করা হচ্ছে। এরই মধ্যে এসব প্রকল্পে প্রায় 14,000 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ ধরা হয়েছে 5,694 কোটি 61,47,000 টাকা। এর মধ্যে 3,610 কোটি টাকার চেক দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। কোনো হয়রানি ছাড়া টাকা পেয়ে খুশি জমির মালিকরা। আমরা যেগুলা ক্লিয়ার আছে ওই দাগগুলো আমরা চেকগুলা সুন্দরভাবে তুলতে পারতেছি। আমি যে টাকাটা পাইছি জেলা প্রশাসকের থেকে যে কোডা এসে আমার কোনো হয়রানি হয়তো হয়নি। মাতারবাড়িতে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি ও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের স্বচ্ছতার মধ্য দিয়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। 2008 সনের পর থেকে এই মুহূর্তে আমাদের চলমান অধিগ্রহণ মামলা সংখ্যা 77 এবং এতে যে পরিমাণ ক্ষতিপূরণের টাকা রয়েছে তার সিংহভাগ আমরা দিয়ে দিয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই জনগণকে যে তারা যেন তাদের নিজেদের আবেদনটা নিজে করেন, নিজে নিয়ে আসেন এবং নিজের টাকা নিজে বুঝে নেন। আমরা সেই আহ্বান জানাবো। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে কক্সবাজার, আর উন্নত ও পরিপূর্ণ পর্যটন নগরী হিসেবে বিশ্বে পরিচিতি পাবে এই স্থান, এমন অভিমত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2019 সালে মৌলবাদের অর্থনীতির নিট মুনাফা 4,262 কোটি টাকা। বিগত 40 বছরে মৌলবাদের অর্থনীতির মোট মুনাফা 3 লাখ কোটি টাকার বেশি। সম্প্রতি অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত তার একটি গবেষণামূলক বইতে এসব তথ্য দিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন মৌলবাদের এই মুনাফা উগ্রবাদ ছড়ানোর বড় হাতিয়ার। এই প্রেক্ষাপটে সিআইডি প্রধানের দাবি, সন্দেহভাজন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর উপর সার্বিক নজরদারি আছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। গত প্রায় 2 দশক ধরে আলোচনায় মৌলবাদের অর্থনীতি। বিষয়টি প্রথম সবার নজরে আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত। সম্প্রতি তার নতুন বই বড় পর্দায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্রতে তিনি তথ্য প্রমাণ দিয়ে লিখেছেন 2019 সালে মৌলবাদের অর্থনীতির নিট মুনাফা 4,262 কোটি টাকা। বিগত 40 বছরে মৌলবাদের অর্থনীতির মোট মুনাফা 3 লাখ কোটি টাকার বেশি। অধ্যাপক ডক্টর হারুনা রশিদ ব্যাখ্যা করেছেন কিভাবে মৌলবাদীরা অর্থনৈতিক সাম্রাজ্য তৈরি করেছেন। হসপিটালের নামে বলেন, ইন্স্যুরেন্সের নাম বলেন, ব্যাংকের নামে বলেন, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নামে তারা বিনিয়োগ করছে। আর যেহেতু এটা একটা ক্যাডার বেস অর্গানাইজেশন, কাজে তাদের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছে তাদেরকে মাসোয়ারা দেওয়া হয় যে মৌলবাদের অর্থনীতি ওই অর্থনীতি জঙ্গিবাদের অর্থনীতিও বটে।
একই সঙ্গে। অধ্যাপক আবুল বারকাত তার বিশ্লেষণে দেখিয়েছেন কিভাবে ত্রিভুজ কৌশলে মৌলবাদের রাজনীতি ও উগ্রবাদ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। সেই সূত্রে নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত, শক্তিশালী মৌলবাদী অর্থনীতি সবসময় জঙ্গিবাদে ব্যবহার হওয়ার শঙ্কা থাকে। এই যে মৌলবাদের অর্থনীতি যে কথাটি বললেন, যেটা জঙ্গিবাদ এবং উগ্রবাদ সরানোর সবচেয়ে বড় একটি শক্তি, তাকে কিন্তু আমরা মোকাবেলা করতে পারিনি এবং অর্থনৈতিক শক্তি বিস্তার লাভ করছে বিধায় তাদের সাংগঠনিক যে নীরব তৎপরতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান জানান, জঙ্গি অর্থায়ন বিষয়ে সবসময় সতর্ক অবস্থানে তারা। এই ফান্ডিং এর এগেইনস্টে কিন্তু অল আউট এফোর্ট নেওয়া হয়েছে। অনেকগুলো এজেন্সি টাকা নিয়ে আসতো, সেগুলোকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলি ব্যাংক এটাতে জড়িত ছিল, সেই ব্যাংকগুলোকে ইন্টারন্যাশনালিও জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট BFIU আমাদেরকে সরাসরি সহযোগিতা প্রদান করে আসছে। জঙ্গিবাদে যাতে বাইরে থেকে অর্থায়ন হতে না পারে, এই জন্য আমরা অত্যন্ত সচেষ্ট আছি। বিশ্লেষকরা বলছেন, নানা কৌশলে রং বদলে উগ্রবাদীরা বিভিন্ন দল ও সংগঠনে আত্মগোপনের চেষ্টা করছে। সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এই কালসাপ কিন্তু বেড়ে উঠছে, বিস্তার ঘটছে, দুব্ব গাছের নিচে বেড়ে উঠছে। আমরা হয়তো কেউ টের পাচ্ছি, কেউ টের পাচ্ছি না, অথবা টের পেয়েও যেটা করণীয় সেটা আমরা করছি না। সেটা আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। চলতি মাসের মধ্যে করোনা ভ্যাকসিনের রপ্তানি শুরু করতে যাচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এমনটাই তথ্য দিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ভারতের ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরুর 2 সপ্তাহের মধ্যে রপ্তানি শুরু হবে বলে তথ্য দিয়েছেন। স্থানীয় চাহিদা মেটাতে নয়াদিল্লির টিকা রপ্তানির খবরটি তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মহামারী মোকাবেলায় ভারত সরকারের অন্য দেশগুলোকে সহায়তার পরিকল্পনা এখনও আগের মতো রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, টিকাদান শুরুর 14 দিনের মধ্যে দক্ষিণ এশীয় কয়েকটি প্রতিবেশী দেশের কাছে ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবেন তারা, যার কিছু উপহার হিসেবে দেয়া হবে। আর বাকিগুলো ভারত সরকার যে দামে কিনেছেন প্রায় সেই দামেই সরবরাহ করা হবে। সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালাও ভারতের ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত দূর করেছেন। বিদেশে সরকারের করোনা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় তাদের রপ্তানি অনুমতি রয়েছে বলেই মন্তব্য করেছেন তিনি। সিরামের করোনা ভ্যাকসিন দ্রুত পেতে আশাবাদী বাংলাদেশ। ভারত সরকার অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা না থাকায় বিষয় নিশ্চিত করায় নির্দিষ্ট সময়ে পেতে এই আশাবাদ বাড়ল। টিকা আমদানির জন্য আরও 5,659 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এতে টিকার জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দ বেড়ে দাঁড়ালো 6,786 কোটি 59 লাখ টাকা। অন্যদিকে করোনার টিকা সংরক্ষণ ও প্রয়োগের নীতিমালা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন কেবল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশের টিকা প্রাপ্তির ধোঁয়াশা পরিষ্কার হয় সোমবার রাতেই। টিকা রপ্তানিতে ভারত সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে সিরাম। এ নিয়ে যৌথ বিবৃতিও দিয়েছে সিরাম ও ভারতের বায়োটেক। সবশেষ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানায়, টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। একই দিন সিরামের টিকা বাংলাদেশে প্রয়োগের অনুমোদন দেয় কেন্দ্রীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। করোনার টিকা কিনতে মঙ্গলবার আরও 5,659 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে টিকার জন্য সরকারের বরাদ্দ বেড়ে দাঁড়ালো 6,786 কোটি 59 লাখ টাকা। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয় এই বৈঠক। পরিকল্পনা কমিশন জানায় 13 কোটি 76 লাখ মানুষ পাবে এই টিকা, যার প্রতিটির মূল্য $2। সবাইকে আমরা ন্যায়ানুগভাবে উচিত মূল্যে এইটা নিয়ে যাতে দাম নিয়ে নয় না হয়, এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে আমরা সবাই করব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। এটাকে অত্যন্ত উচ্চ অগ্রাধিকার সরকার দিয়ে থাকেন। সিরামের কারখানা থেকে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির শুরুতেই প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, প্রস্তুতির কাজও চলছে।
আমরা প্রায়োরিটি গ্রুপ নির্ধারণ করেছি, কিন্তু পরবর্তীতে যেহেতু প্রথম দফায় আমরা 50 লাখ পাবো, তো সেই 50 লাখ আমরা 25 লাখকে প্রথমে দিব দেখে সেটাকে আরো ন্যারো ডাউন করে কোন 25 লাখকে দিব, এই কাজগুলো আমরা এখন করছি। বা রেজিস্ট্রেশন করতে হলে যে সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, আমরা এই সমস্ত প্রস্তুতিগুলো চূড়ান্ত করছি। অধিদপ্তরের মহাপরিচালক জানান, টিকা সংরক্ষণ, বিতরণ ও প্রয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতকৃত নীতিমালা মন্ত্রণালয়ে এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। একটা পরিকল্পনা আমরা করেছি, এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমরা ফাইনাল করতে পেরেছি। অনুমোদন পেলেই করোনার ভ্যাকসিন যুগে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। পিকে হালদারের মা লীলাবতী হালদার সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। তারা যাতে বিদেশে যেতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতেও বলেছেন আদালত। পাশাপাশি তদন্তের প্রয়োজনে দুদক তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। এদিকে পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ সব নথিপত্র ইন্টারপোলের কাছে পৌঁছেছে বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের 5 জন আমানতকারীর করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার মামলায় বাদী হিসেবে তাদের অন্তর্ভুক্ত করেন হাইকোর্ট। 5 আমানতকারীর মধ্যে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে ডক্টর নিশাত কামাল, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সাবেক পরিচালক মোহাম্মদ শওকতুর রহমান ও সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান তাদের বক্তব্য আদালতে তুলে ধরেন। আমরা আমাদের টাকা রেখেছি, তারা আমাদের। এর আগে 3 জানুয়ারি 4 ভুক্তভোগীর অভিযোগ আদালতে তুলে ধরতে লিখিত আকারে দাখিলের নির্দেশ দেন আদালত। অর্থ পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন 25 জন যেন পিকে হালদারের মতো পালাতে না পারে সে ব্যবস্থা নেয়ার আর্জি জানান তারা। আমরা হ্যারাসড হতে 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 2.5 বছর ধরে, এবং গতদিন আমি বলেছি আমার চাচা মিস্টার মুস্তাফা জামান আব্বাসি, তার প্রায় 3 কোটি টাকা এখানে আছে। এক একজনের কি অবস্থা, আমরা বাধ্য হয়েছি কোর্টে এসে পার্টি হতে। তাদের বক্তব্য শুনে পিকে হালদারের মা সহ সংশ্লিষ্ট 25 জনের বিরুদ্ধে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। অবশ্যই দুদক এদেরকে আইন অনুসারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং আনটিল ফার্দার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অথবা সুমোটো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 24 জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না। পিকে হালদারের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর অগ্রগতিও আদালতে তুলে ধরেন আইনজীবীরা। যে কোনো মুহূর্তে রেড নোটিশটা জারি হতে পারে, আর উনি যেহেতু কোনো পলিটিক্যাল পার্সন না, সুতরাং একটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত, এটা যে কোনো মুহূর্তে হতে পারে, কাগজপত্র ওকে থাকে। অভিযোগ রয়েছে পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে অন্তত 3.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন। আবার নতুন 5 জন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নতুন বছরের শুরুতেই বাজিমাত করছে দেশের পুঁজিবাজার। দীর্ঘদিন পর ঢাকার বাজারে লেনদেনও ছাড়িয়েছে 2000 কোটির ঘর। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আইপিও নীতিমালা পরিবর্তনের জন্য আরও 4-5 হাজার কোটি টাকার বিনিয়োগ বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে সাধারণ বিনিয়োগকারীদের। সুলতান আহমেদের রিপোর্ট। বিদায় নিয়েছে করোনা মহামারীর বছর 2020 সাল। নতুন বছরের শুরু থেকেই মিলছে অর্থনীতি বেগবান হওয়ার পূর্বাভাসও। পুঁজিবাজারে যেন তারই ছোঁয়া লেগেছে। 2021-এর শুরুর 3 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক বেড়েছে 207 পয়েন্ট। সেই সাথে খরা কেটেছে লেনদেনেরও। বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে দীর্ঘদিনের নীতিমালা পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদন করতে হলে তাদের বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি বাজারে। তার পরিমাণ কমপক্ষে 20,000 টাকা। দেখা যেত এক শ্রেণীর লোকজন যারা অনেক অ্যাকাউন্ট খুলে এই বেনিফিটটা প্রাইমারি মার্কেটে ইনভেস্টমেন্ট করে টাকাটা ড্রেইন আউট করে নিয়ে যেত। বাট এখন যেটা হবে, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী সকলেই তারা কিন্তু যারা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে তারা এই বেনিফিটটা পাবে। বছরের প্রথম 3 কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 2221 কোটি টাকা। 6 মাস আগে যা ছিল মাত্র 100 থেকে 150 কোটির ঘরে।
ডিএসসির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 4,68,000 কোটি টাকা। 6 মাস আগে যা ছিল 3,11,000 কোটি। তবে এরপরও সাবধানী বিনিয়োগের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। ডিভিডেন্ড পে আউট 5 বছরে কি আসে হিস্ট্রিটা দেখে, তারপরে আপনার ইপিএস দেখবে, স্পন্সরদেরকে দেখবে, তার সাথে আপনাকে যেটা দেখতে হবে গ্রোথ কেমন সেই কোম্পানি সেটা দেখতে হবে, এনএভি দেখতে হবে। পুঁজিবাজারে এখন প্রায় 24 লাখ বিও হিসেব। ন্যূনতম বিনিয়োগ বেঁধে দেয় কয়েক হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বাড়তে পারে প্রত্যাশা বিএসইসির চেয়ারম্যানের। হ্যাঁ, কেউ যদি এখানে এই লাভ করতে চায় তাকে আমরা একটা মিনিমাম বিনিয়োগ থাকতে হবে বলে দিয়েছি। এর মাধ্যমে আমাদের মার্কেটে আরো বড় অঙ্কের বিনিয়োগ আসবে এবং যারা সত্যিকার অর্থে বিনিয়োগকারী তারাই এই সুবিধাটি পাবেন বলে আমরা মনে করি এবং সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি হতে যাচ্ছে। এছাড়া সারা দেশে বিনিয়োগ শিক্ষা বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। টানা 10 বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হলো নীলফামারী বুড়ি তিস্তা সেচ প্রকল্প। 120 কোটি টাকা ব্যয়ে সেচ প্রকল্পের নেটওয়ার্ক তৈরি, রিজার্ভার তৈরি, খাল খনন ও ব্যারেজ সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা বলছে চলতি শুষ্ক মৌসুমে 600 হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আসবে প্রায় 12,000 হেক্টর কৃষি জমি। আব্দুর রশিদ শাহর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 60-এর দশকে ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদীর কালীগঞ্জ অংশে 14টি জলকপাটের ব্যারেজ নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল পানি সংরক্ষণ করে প্রকল্প এলাকায় মৎস্য অভয়ারণ্য তৈরি ও শুকনো মৌসুমে কৃষি জমিতে সেচ দেয়া। 2010 সালের আগ পর্যন্ত স্থানীয়রা এর সুফল পাচ্ছিলেন, কিন্তু লিজ সংক্রান্ত এক মামলায় প্রায় 8 বছর ধরে থেমে থাকে প্রকল্পটি। সেচের পানির অভাবে অনাবাদি হয়ে পড়ে বিস্তীর্ণ জমি। পলি জমি ক্ষতিগ্রস্ত হয় ব্যারেজের জলকপাট, সেকেন্ডারি ও টারশিয়ারি খাল সহ বিভিন্ন অবকাঠামো। ক্যালেন দুটো দিয়ে সেচ যেতে পারছে না আর কি, পুরো থাকার কারণে বালু। নিষ্পত্তি হয় মামলার। পুনরায় প্রকল্পকে সচল করতে 120 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। রিজার্ভার খনন, সেচ নেটওয়ার্ক তৈরিকরণ, এইসব কাজের জন্য প্রায় 120 কোটি টাকা আমরা তিস্তা এলাকার সেচ কমন এলাকা সম্প্রসারণ নামে একটি প্রকল্পের সঙ্গে বুড়ি তিস্তা সেচ প্রকল্প একত্রিত করে একটি প্রকল্প দাখিল করেছি। পানিটা দেওয়া হবে ভূগর্ভস্থ পানি, এটা এই ডেল্টা প্ল্যানের একটা উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। প্রকল্পটি চালু হলে এই এলাকায় অন্তত 12,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের 4 বিরতি, সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ফরিদপুরে এবছর মুড়ি কাটা পেঁয়াজের আশানুরূপ উৎপাদন হয়েছে। গেল বছর ভালো দর পাওয়ায় লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেছেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, ভরা মৌসুমে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনতে হবে তাদের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ চাষে দক্ষিণাঞ্চলের মধ্যে ফরিদপুর হচ্ছে অন্যতম একটি জেলা। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের মতো এবছরও মুড়ি কাটা পেঁয়াজের ফলন ভালো হয়েছে। কৃষকদের অভিযোগ, লাভের আশায় গেল বছরের চেয়ে এবছর বেশি জমিতে পেঁয়াজের আবাদ করেছেন তারা। তবে হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আসায় বাজারে দর কমতে শুরু করেছে। এই অবস্থায় উৎপাদন খরচ তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় তারা। এনে যা হয়েছে 50-60 টাকা যদি বেঁচে পারতাম তা কিছুটা চালানো আসতো। ঋণ হয়ে পেঁয়াজ লাগাইছি, সব ক্ষেত বাদ দিয়ে পেঁয়াজ লাগাইছি। তা সরকার যদি এইভাবে মনে করেন যে ইন্ডিয়ান পেঁয়াজ বাহির থেকে পেঁয়াজ জানা হয়, তাইলে হয়তো বা পরবর্তীতে এটা নেতিবাচক প্রভাব পড়বে। দাম কম পাইলে পরবর্তী বছরে এই পেঁয়াজের আবাদে উৎসাহ হারিয়ে ফেলবে, আবাদ কমতে পারে। এবছর ফরিদপুর জেলায় 5,160 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 70,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল সকালের সংবাদ। এখনকার আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।